বন্ধুরা, গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভিটি দেখার পর অনেক মানুষের মধ্যে এটার কনফিউশন এসে গিয়েছে যে পিঙ্ক গডজিলা কি টাইটান সিমুর থেকে বেশি পরিমাণে শক্তিশালী। কারণ মুভির মধ্যে যেমনটা দেখানো হয়েছিল এবং বলা হয়েছিল সেই হিসাবে মনে হচ্ছিল এই দুটো মনস্টারই পাওয়ার লেভেলে একেবারেই সমান। এবং আপনারা যদি পরিষ্কার এটার উত্তরকে জানতে চান পিঙ্ক গডজিলা এবং টাইটান সিমুর মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী বলে, এটাকে আপনারা জানতে পেরে যাবেন এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। এমনকি এই মুভির নোবেলাইজেশনের মধ্যে অনেকগুলো ইনফরমেশনকে আমাদেরকে রিভিল করা হয়েছিল, যেগুলোকে আজকে আমরা এই ভিডিওর মধ্যেই ডিসকাস করব। সব থেকে প্রথমে এই দুটো মনস্টারের এনসেন্ট রাইভেলির সম্বন্ধে জেনে নেওয়া যাক। হ্যাঁ, এই দুটো মনস্টারের আগেও একে অপরের সাথে লড়াই হয়েছিল। যখন আমাদেরকে স্কার কিং এবং তার ইতিহাসের সম্বন্ধে আমাদেরকে বলা হয়, তখন আমাদেরকে দেখানো হয় স্কার কিং হলো আর্থের মধ্যে খুবই শক্তিশালী একটি টাইটানকে কন্ট্রোল করতে শিখে গিয়েছে। এসব ছাড়াও টাইটান সিমু হলো একটি ফিমেল টাইটান। এমনকি সিমুর প্রজাতির অনেকগুলো মনস্টারই মনস্টারভার্সের দুনিয়াতে রয়েছে। এসব ছাড়াও স্কার কিং টাইটান সিমুকে যে ক্রিস্টালের সাহায্যে কন্ট্রোল করছিল, সেই ক্রিস্টালটিও টাইটান সিমুর শরীরের মধ্যে রয়েছে। টাইটান সিমু না চেয়েও স্কার কিং এর সমস্ত কাজকে তাকে একেবারে করতে হচ্ছিল এবং স্কার কিং নিজের রাজত্বকে বাড়ানোর জন্য সে গডজিলার একেবারে মুখোমুখি হয়ে যায়। এবং এনসেন্ট টাইমের মধ্যেও স্কার কিং গডজিলা এবং টাইটান সিমুর মধ্যেও লড়াই হয়েছিল, যেখানে গডজিলা কোনোভাবে স্কার কিং এবং টাইটান সিমুকে হলো আর্থের একটি ডিপ জায়গার মধ্যে একেবারে বন্দি করে দেয়। এখানে গডজিলা টাইটান সিমুকে হারায়নি, বরং সে এখানে স্কার কিং এর সাথে টাইটান সিমুকে একেবারে এক জায়গার মধ্যে বন্দি করে দেয়। কিন্তু ওই সময়ের মধ্যে গডজিলাকে অন্য কোনো মনস্টার সাহায্য করেছিল নাকি করেনি, এবং গডজিলা কিভাবে এই দুটো মনস্টারকে একেবারে বন্দি করেছিল সেটিকেও আমাদেরকে বলা হয়নি। এই কারণে আমরা এই বেসিসে বলতে পারি না টাইটান সিমু বেশি পরিমাণে শক্তিশালী ছিল নাকি গডজিলা। কিন্তু গডজিলা এখন নিউক্লিয়ার রেডিয়েশনকে অ্যাবজর্ব করে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছে এবং সে নিজের পাওয়ারফুল ফর্ম পিঙ্ক গডজিলাতেও একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে, যাতে সে টাইটান সিমুর সাথেও একেবারে লড়াই করতে পারে। এমনকি মনস্টার ভার্সের মধ্যে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে যে গডজিলা নিজেকে ইভলভ করেছিল স্কার কিং এর জন্য নয়, বরং সে টাইটান সিমুর সাথে লড়াই করার জন্য নিজেকে একেবারে ইভলভ করে নিয়েছিল। এমনকি আমরা এখনো পর্যন্ত গডজিলাকে শুধুমাত্র নিউক্লিয়ার রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে দেখেছি, কিন্তু এখনের সময় সে টাইটান সিমুর সাথে লড়াই করার জন্য সে নিউক্লিয়ার রেডিয়েশনের জায়গায় সোলার রেডিয়েশনকে একেবারে অ্যাবজর্ব করে নিয়েছিল। এবং যেহেতু টাইটান সিমুর কাছে আইসের সমস্ত পাওয়ার এবং এবিলিটি রয়েছে, এই কারণে গডজিলা সোলার রেডিয়েশনকে একেবারে অ্যাবজর্ব করছিল, কারণ আইসকে শুধুমাত্র টেম্পারেচারই গলাতে পারে এবং এটি একেবারে হয়েও ছিল। আমরা সবাই দেখতে পেয়েছিলাম টাইটান সিমু পিঙ্ক গডজিলাকে একেবারে ফ্রিজ করে দিয়েছিল, কিন্তু পিঙ্ক গডজিলা নিজের বডিকে একেবারে সুপার চার্জ করে সে পুরো বরফকে একেবারে গলিয়ে সে ওই আইসকে ব্রেক করে একেবারে বাইরে আসতে পেরেছিল। এবং এরপরে সে টাইটান সিমুর সাথে লড়াইকে করতে থাকে এবং এটিকেও নোবেলের মধ্যে অফিসিয়ালি লেখা হয়েছে। এবং এই জন্যই গডজিলা টাইটান টিয়ামাতের ওই জায়গাকে একেবারে বেছে নিয়েছিল সোলার রেডিয়েশনকে অ্যাবজর্ব করার জন্য, কারণ ওই এনার্জিকে অ্যাবজর্ব করে টাইটান সিমুর সাথে পিঙ্ক গডজিলা লড়াই করতে পারত। এবার এই দুটো মনস্টারের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নিয়ে এই দুটো মনস্টারের কম্পারিজনকে জেনে নেওয়া যাক। সব থেকে প্রথমে স্ট্রেংথকে জেনে নেওয়া যাক। হ্যাঁ, গডজিলা ইভলভ হয়ে গিয়েছিল, যার ফলে তার স্ট্রেংথ আগের থেকে অনেকটা বেশি হয়ে গিয়েছিল, কিন্তু টাইটান সিমু হলো অন্য লেভেলেরই একটি বিষ। এমনকি টাইটান সিমুর হাইট, ওয়েট এবং লেন্থ পিঙ্ক গডজিলার থেকে অনেকটাই বেশি। যেখানে টাইটান সিমুর হাইট হলো 532 ফিট, সেখানে গডজিলা শুধুমাত্র 395 ফিটই লম্বা। এবং টাইটান সিমু 2 লক্ষ টন ভারী একটি মনস্টার, অন্যদিকে গডজিলার ওজন হলো 1 লক্ষ টন। এখান থেকে বোঝা যায় পিঙ্ক গডজিলার থেকে অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র হলো টাইটান সিমু। এমনকি আপনারা যদি এই দুটো মনস্টারের লাস্ট ব্যাটেলকে দেখে থাকেন, তখন আপনারা দেখতে পাবেন গডজিলা শুধুমাত্র সাইড থেকে অ্যাটাক করে টাইটান সিমুকে ফেরাতে পেরেছিল, কিন্তু টাইটান সিমু পিঙ্ক গডজিলাকে হাওয়াতে একেবারে লিফট করে নিচ্ছিল। এবার আসা যাক ডিউরেবিলিটির কাছে, যেখানে গডজিলার অ্যাটমিক ব্রেথের কাছে বড় বড় মনস্টাররাও একেবারে নাজেহাল হয়ে গিয়ে দুর্বল হয়ে যায়। এবং এই অ্যাটমিক ব্রেথের জন্যই মিউটোস, আয়রন ড্রাগন এবং কিং গিদরার মতো মনস্টার একেবারে মারা গিয়েছিল। কিন্তু গডজিলা যখন টাইটান সিমুর সাথে লড়াই করছিল, তখন গডজিলা নিজে সব থেকে পাওয়ারফুল ফর্মে ছিল এবং এই পিঙ্ক গডজিলার অ্যাটমিক ব্রেথ নর্মাল গডজিলার অ্যাটমিক ব্রেথের থেকে 20 গুণ বেশি শক্তিশালী ছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন পিঙ্ক গডজিলার অ্যাটমিক ব্রেথ কতটা বেশি পরিমাণে শক্তিশালী ছিল। এমনকি পিঙ্ক গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে সে বিপ স্ল্যাশের মতো শক্তিশালী অস্ত্রকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল। এবং এটি ছিল সেই ম্যাটেরিয়াল যেটির সাহায্যে টাইটান সিমুকে একেবারে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু পিঙ্ক গডজিলা যখন টাইটান সিমুর উপরে অ্যাটমিক ব্রেথ ব্যবহার করেছিল, তখন ওই অ্যাটমিক ব্রেথের কোন রকম প্রভাব পড়ছিল না টাইটান
টাইটান সিমুর উপরে। টাইটান সিমু খুব কাছ থেকে পিঙ্ক গর্জিলার অ্যাটমিক ব্রেথকে একেবারে সহ্য করে নিয়েছিল, সেটিও একবার নয় বরং দুবার। টাইটান সিমু যখন রিও ডি জেনেরি শহরকে একেবারে ফ্রিজ করে দিচ্ছিল, তখন গডজিলা পোর্টালের সাহায্যে টাইটান সিমুর গোলার উপরে একেবারে অ্যাটমিক ব্রেথ দিয়ে অ্যাটাক করে দেয়। কিন্তু এই অ্যাটাকের কোন রকম প্রভাব পড়েনি টাইটান সিমুর উপরে। এমনকি এই অ্যাটাকের প্রভাবে টাইটান সিমুর গোলার মধ্যে কোনো প্রকার ইনজারিও হয়নি। কিন্তু গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যে যখন গডজিলার সাথে কিং গিদোরার লড়াই হয়েছিল, তখন কিং গিদোরার গ্র্যাভিটি বিমের জন্য গডজিলার গোলার অনেকটি জায়গায় অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে গিয়েছিল। কিন্তু এখানে টাইটান সিমুর একটু মাত্র ইনজারি হয়নি। এমনকি পিঙ্ক গডজিলার সাথে টাইটান সিমুর লড়াই পিঙ্ক গডজিলা অনেকবারই অ্যাটমিক ব্রেথ ব্যবহার করেছিল টাইটান সিমুর উপরে, কিন্তু ওই সমস্ত অ্যাটাকের কোন রকম প্রভাবই হয়নি টাইটান সিমু। এখান থেকে আপনারা বুঝতে পারছেন টাইটান সিমুর ডিউরেবিলিটি কতটা বেশি পরিমাণে সুপিরিয়র। পিঙ্ক গডজিলা ও টাইটান সিমুর ফ্রস্ট বাইট অ্যাটাককে অতি সহজে সহ্য করে নিয়েছিল। হ্যাঁ, গডজিলা ওই অ্যাটাকের জন্য একেবারে বরফে জমে গিয়েছিল, কিন্তু সে ধীরে ধীরে ওই অ্যাটাককে ওভার পার করতে পারছিল। এই কারণে ডিউরেবিলিটির দিকে টাইটান সিমু পিঙ্ক গডজিলা থেকে কিছুটা মাত্রই আগিয়ে রয়েছে। এবার আসা যাক এজিলিটির কাছে। এজিলিটি অর্থাৎ ফুর্তি, এবং এখানে আমরা স্পষ্টই জানতে পেরে গিয়েছি পিঙ্ক গডজিলা টাইটান সিমুর থেকে অনেকটাই বেশি মনে এজাইল এবং ফুর্তিলা হয়ে থাকে, কারণ আমরা গডজিলাকে তার পিঙ্ক ফর্মে অনেকবারই ফাস্ট মুভ এবং অনেকগুলো অ্যাটাককে ডজ করতেও দেখেছি। এমনকি পিঙ্ক গডজিলা বড় বড় পাহাড় থেকেও একেবারে লাভ দিচ্ছিল, কিন্তু টাইটান সিমু অতটা ফাস্ট মুভ করতে পারে না, এমনকি তার রিয়াকশন টাইমও অতটা ফাস্ট হয় না। এবার আসা যাক নেক্সট পয়েন্টের কাছে, অর্থাৎ এই দুটো মনস্টারের মধ্যে কে বেশি পরিমাণে পাওয়ারফুল সেটাকে জানা যাক। এখানে আমরা এই দুটো মনস্টারের স্পেশাল পাওয়ারকে নিয়ে কম্পারিজন করব এবং জানবো এই দুটো মনস্টারের মধ্যে কে বেশি পরিমাণে পাওয়ারফুল। অর্থাৎ এখানে আমরা কম্পারিজন করব ফ্রস্ট বাইট অ্যাটাক ভার্সেস অ্যাটমিক ব্রেথের। সব থেকে প্রথমে আমরা কথা বলবো ফ্রস্ট বাইট অ্যাটাকের সম্বন্ধে। টাইটান সিমুকে এই অ্যাটাককে ব্যবহার করতে আমরা মুভির মধ্যে অনেকবারই দেখতে পেয়েছিলাম, যেখানে সে নিজের মুখকে ব্যবহার করে একটি ফ্রস্ট বাইট অ্যাটাককে ব্যবহার করে এবং এই অ্যাটাকটি সমস্ত ধরনের জিনিসকেই একেবারে বরফে জমিয়ে দিতে পারে। অন্যদিকে গডজিলা নিজের মুখ দিয়ে অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে থাকে এবং এই অ্যাটাকের মধ্যে গডজিলা নিজের মুখকে ব্যবহার করে খুবই বেশি পরিমাণে গরম রেডিয়েশনকে ছেড়ে থাকে। ফ্রস্ট বাইট অ্যাটাকের শুধুমাত্র একটি অ্যাটাকই কংকে একেবারে আধমারা করে দিয়ে, কিন্তু কং ডাইরেক্টলি টাইটান সিমুর এই অ্যাটাককে নিচ্ছিল না এবং এই কারণে ডাইরেক্টলি ফ্রস্ট বাইট অ্যাটাকটি কংকে একেবারে ডিসেবল বানিয়ে দিচ্ছিল। কং যে এর থেকে আগে পিঙ্ক গডজিলাকে লড়াইয়ে খুবই ভালো পরিমাণে একটি টক্কর দিচ্ছিল এবং গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে কং গডজিলার অ্যাটমিক ব্রেথকে একেবারে সার্ভাইভ করে নিয়েছিল। এমনকি টাইটান সিমুর এই ফ্রস্ট বাইট অ্যাটাকের জন্য স্কার্কিং একেবারে বরফে জমে যায়। এসব ছাড়াও টাইটান সিমুর ফ্রস্ট বাইট অ্যাটাকের আরেকটি বড় ফিটস হলো এই যে টাইটান সিমু এই অ্যাটাককে ব্যবহার করে পুরো পৃথিবীকে একেবারে বরফে জমিয়ে দিতে পেরেছিল এবং এটাকে কনফার্ম করা হয়েছে যে টাইটান সিমুর জন্য পুরো পৃথিবীর মধ্যে একেবারে আইস এজ এসে গিয়েছিল এবং এটির ঝলককে আমরা এন্ড ব্যাটেলের মধ্যেও দেখতে পেয়েছিলাম, যেখানে টাইটান সিমু পুরো ওয়েদারকে একেবারে চেঞ্জ করে দিয়েছিল রিও ডি জেনেরি শহরেতে। এবং এখানেও টাইটান সিমু শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য নিজের অ্যাটাকটিকে ব্যবহার করেছিল এবং টাইটান সিমু যদি এই অ্যাটাককে অনেকক্ষণ ধরে ব্যবহার করত, তাহলে পুরো রিও ডি জেনেরি শহরই একেবারে বরফে জমে যেত। এমনকি টাইটান সিমু যে কোনো জিনিসকে ফ্রিজ করার এবিলিটি সবসময় অ্যাক্টিভেট হয়ে থাকে। অর্থাৎ যখন আমরা টাইটান সিমুকে জঙ্গল থেকে একেবারে বাইরে বেরোতে দেখছিলাম, এমনকি টাইটান সিমু যখন বিচের মধ্যে পৌঁছে গিয়েছিল, তখনও টাইটান সিমুর ওই এবিলিটির জন্য ওই বীজটি একেবারে বরফে জমে যায়। অন্যদিকে অ্যাটমিক ব্রেথ অনেকটাই শক্তিশালী একটি অ্যাটাক, কিন্তু অ্যাটমিক ব্রেথকে আমরা অতটাও শক্তিশালী দেখতে পাইনি যতটা বেশি পরিমাণে শক্তিশালী হলো টাইটান সিমুর ফ্রস্ট বাইট অ্যাটাক। এমনকি কং অ্যাটমিক ব্রেথকে অতি সহজেই সহ্য করে নিয়েছিল, এমনকি কিং গিদোরার উপরে গডজিলার অ্যাটমিক ব্রেথে কোন রকম প্রভাব পড়েনি। এমনকি স্কার্কিংও সুপার চার্জ থাকা গডজিলার অ্যাটমিক ব্রেথকে একেবারে সহ্য করে নিয়েছিল। অন্যদিকে টাইটান সিমুর ফ্রস্ট বাইট অ্যাটাকটি কংকে একেবারে আধমারা করে দিয়েছিল, এমনকি অ্যাটাকটি স্কার্কিংকে একেবারে জমিয়েও রেখে দিয়েছিল। এমনকি এই মুভির নোবেলাইজেশনের মধ্যে পুরোভাবে কনফার্ম করে দেওয়া হয়েছে যে টাইটান সিমুই কিং গিদোরাকে একেবারে বরফে জমিয়ে দিয়েছিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাটমিক ব্রেথের থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল হলো ফ্রস্ট বাইট অ্যাটাক। এই কারণে স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং স্পেশাল অ্যাটাকের দিকে টাইটান সিমু কিছুটা আগে রয়েছে আমাদের আপগ্রেড গডজিলা অর্থাৎ পিঙ্ক গডজিলা থেকে। কিন্তু এটি হলো সব থেকে ইম্পর্টেন্ট কথা নয়, বরং এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট কথা টাইটান সিমুকে আমরা এখনো পর্যন্ত তার ফুল পাওয়ারকে ব্যবহার করতেই দেখিনি। এমনকি এন্ড ব্যাটেলের মধ্যে টাইটান সিমু পিঙ্ক গডজিলা এবং কংকে একাই টক্কর দিতে পেরেছিল, কারণ এই সময়ের মধ্যে টাইটান সিমু স্কার্কিং এর কন্ট্রোলে ছিল এবং স্কার্কিং এর টাইটান সিমুকে এই সমস্ত কাজকে করাচ্ছিল। এমনকি আমরা মুভির মধ্যে অনেকবারই দেখতে পেয়েছিলাম টাইটান সিমু স্কার্কিং এর অর্ডার গুলোকে মানতে চাচ্ছিল না, কিন্তু স্কার্কিং
কিং জোর দেওয়ার ফলে টাইটান সিমু বাধ্য হয়ে এই সমস্ত কাজগুলোকে করছিল। এখান থেকে পরিষ্কার যে টাইটান সিমু কোনো প্রকারের ধ্বংস চাচ্ছিল না, কিন্তু তাকে অনেকটাই বেশি পরিমাণে জোর দেওয়া হচ্ছিল। অন্যদিকে গডজিলাকে আমরা শেষ ব্যাটেলের মধ্যে তার ফুল পাওয়ারকে ব্যবহার করতে দেখেছিলাম, এবং এই সময়ের মধ্যে যখন গডজিলা স্কার কিং এর সাথে লড়াই করছিল তখন গডজিলার পুরো বডি একেবারে পার্পল কালারের হয়ে গিয়েছিল, এবং মুভির শেষে গডজিলার এই পিঙ্ক ফর্মটি একেবারে চলে যায়। এমনকি পিঙ্ক গডজিলা টাইটান সিমুর ওই ওয়েদারকে একেবারে ঠিক করার জন্য নিজের ফুল পাওয়ারকে একেবারে ব্যবহার করে দিয়েছিল, এবং এখান থেকে বোঝা যাচ্ছে টাইটান সিমু কতটা বেশি পরিমাণে শক্তিশালী। এই কারণে বন্ধুরা আমার মতে এখনের সময় টাইটান সিমু পিঙ্ক গডজিলার থেকে কিছুটা মাত্র বেশি পরিমাণে শক্তিশালী। এমনকি টাইটান সিমুর বিহেভিয়ার থেকেও বোঝা যায় যে সেও গডজিলাকে নিজের কিং মনে করে। এমনকি এখনের সময় টাইটান সিমু একেবারে হলো আর্থের মধ্যে পৌঁছে গিয়েছে, তাই এখনের সময় হয়তো আমরা কখনোই টাইটান সিমুর সাথে পিঙ্ক গডজিলার আর লড়াইকে দেখতে পাবো না। বন্ধুরা আপনাদের কি মনে হয়, যদি টাইটান সিমুর সাথে পিঙ্ক গডজিলার লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে? বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।